আসসালামাইকুম। সো প্রথম পার্টে আমাদের ছিল হচ্ছে জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের আমরা 50টা এমসিকিউ সলভ করছি। এবার আমরা 11 নাম্বার থেকে শুরু করতেছি। ওকে, লেটস স্টার্ট। বলছে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? এটা হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি হচ্ছে কি ফলিত জীববিজ্ঞানের শাখা। ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে জীব প্রযুক্তি। ফলিত জীববিজ্ঞানের শাখা এবং ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো একদম মুখস্থ করবো, ঠাড়া মুখস্থ করে নিব। সো তাহলে আমাদের এই এমসিকিউগুলো আর পড়তে হবে না। সো তারপরে বলছে যে জীববিজ্ঞানের প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা কোনটি? জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা হচ্ছে কি তোমার ফরেক্সি। জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা হচ্ছে কি ফরেস্ট্রি মানে হচ্ছে তোমার বন বিজ্ঞান, এই যদি কিছু একটা হবে। আচ্ছা, ফরেস্ট্রি। তারপর বলছে মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারে প্রযুক্তি সম্পর্কে বিজ্ঞান হলো, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিভস। মানব ও পরিবেশের কল্যাণে এটা হচ্ছে বায়োটেকনোলজি। মানব ও পরিবেশের কল্যাণে জীবের ব্যবহৃত প্রযুক্তি বলছে। প্রযুক্তি মানেই কিন্তু আমরা এখন বুঝি টেকনোলজি। ওকে, প্রযুক্তি মানেই কিন্তু হচ্ছে টেকনোলজি। সো এখান থেকে প্রযুক্তি, এখান থেকে আসছে বায়োটেকনোলজি। সো ওকে, তারপরে বলছে যে ঔষধ শিল্প প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয় কোথায়? ফার্মেসিতে ভাই ওষুধ পাওয়া যায়। ফার্মেসিতে আমাদের ঔষধ শিল্প নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে ফার্মেসি। বলছে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? দেখো এখানে ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে বন্যপ্রাণীবিদ্যা আছে। বন্যপ্রাণীবিদ্যা আমাদের চারপাশে যা আছে তার সব কিছু নিয়ে আলোচনা হয় ফলিত জীববিজ্ঞানের কোন শাখা? চারপাশে যা কিছু তা নিয়ে আলোচনা করা হয় পরিবেশ নিয়ে। আমাদের চারপাশে পরিবেশ আছে, সে পরিবেশ নিয়ে আলোচনা করা হয় পরিবেশ বিজ্ঞানে। তারপরে বলছে জীব সংশ্লিষ্ট শাখা কোনটি? জীব সংশ্লিষ্ট শাখা হচ্ছে কিন্তু ভাইয়া ফলিত জীববিজ্ঞান, জীব সংশ্লিষ্ট শাখা। এখানে জীবের হচ্ছে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞান এবং হচ্ছে তোমার ঔষধ শিল্প, দুটো কিন্তু আলাদা। ঔষধ শিল্প কিন্তু হচ্ছে তোমার ফার্মেসি, কিন্তু চিকিৎসা সম্পর্কিত যে বিজ্ঞানটা এটা কিন্তু হচ্ছে ভাইয়া তোমার সায়েন্স। চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞান কি? সায়েন্স। ওকে, তারপরে বলছে ওকে, এখানে দেখা যাচ্ছে না। অনুজীব নিয়ে আলোচনা করা হয় মেবি। অনুজীব নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? এটা হচ্ছে কি মাইক্রোবায়োলজি। অনুজীব নিয়ে আলোচনা করা হয়। মাইক্রোবায়োলজি কি নিয়ে আলোচনা করা হয়? অনুজীব নিয়ে আলোচনা করা হয়। মাইক্রোবায়োলজিতে অনুজীব নিয়ে আলোচনা করা হয়। ওকে, বলছে কম্পিউটার প্রযুক্তি। এই যে দেখো আবারও কিন্তু প্রযুক্তি আসছে। সো প্রযুক্তি যখনই আসবে, প্রযুক্তি আসলে এটা কী থাকে? একটা টেকনোলজি ভাব থাকে। সো প্রযুক্তি আসলে এই যে টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স বা টেকনোলজি ইনফরমেটিক্স, সেটা বায়ো ইনফরমেটিক্স আছে এখানে। বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ, কম্পিউটার সম্পর্কিত যে বিজ্ঞানগুলো সেগুলো আছে বায়ো ইনফরমেটিক্স। কম্পিউটার সম্পর্কিত যেগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। কম্পিউটার নিয়ে যেগুলো আলোচনা করা হয়, কম্পিউটার দিয়ে যে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়, বিভিন্ন তথ্য তৈরি করা যায়, এগুলো কী বলা হয়? বায়ো ইনফরমেটিক্স। তারপরে বলছে যে ক্যান্সার নির্দেশক বিদ্যা কিন্তু হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ক্যান্সার কিন্তু তোমার কম্পিউটার ছাড়া বোঝা যায় না, মানে কম্পিউটার প্রযুক্তি ছাড়া বোঝা যায় না। কারণ তোমাকে যখন ক্যান্সার পরীক্ষা করা হয় তখন কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা হয়। এই জন্য এরা হচ্ছে নির্ভর কিসের উপর? নির্ভর হচ্ছে তোমার নির্ণায়ক বিদ্যা হচ্ছে তোমার বায়ো ইনফরমেটিক্স। ওকে, তারপরে আমরা যদি দেখি বলছে আমরা এটা পাঠ শেষ করে ফেলছি। তারপরে আমাদের আছে হচ্ছে 1.3 জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস। সো আমাদের চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট মূলত এইখান থেকেই শুরু হয়। এইখান থেকে আমাদের সিকিউতে যে প্রশ্নগুলো আসে এইখান থেকেই বেশি আসে ঘ নাম্বারের জন্য, অনেক সময় গ নাম্বারেও চলে আসে। ওকে, সো এইখানে আমাদের এমসিকিউ দেখি আমরা কি আছে। সো বলছে ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেছিলেন? ক্যারোলাস লিনিয়াস হচ্ছে 2টি রাজ্যে ভাগ করেছিলেন। ক্যারোলাস লিনিয়াস একদম শুরুতে ক্যারোলাস লিনিয়াস জীববিজ্ঞানকে 2টি ভাগে তিনি ভাগ করেছিলেন। ক্যারোলাস লিনিয়াস 2টি ভাগে ভাগ করেছিলেন। আমরা যদি একটু দেখি, হ্যাঁ, বলছে এ পর্যন্ত কত ধরনের এ পর্যন্ত কত ধরনের প্রাণী প্রজাতির নামকরণ করা হয়েছে? প্রাণী প্রজাতির নামকরণ করা হয়েছে 13 লক্ষ। প্রাণী প্রজাতি কত? 13 লক্ষ। আর উদ্ভিদ প্রজাতি হচ্ছে 4 লক্ষ। উদ্ভিদ 4 লক্ষ, প্রাণী হচ্ছে 13 লক্ষ। উদ্ভিদ 4,
উদ্ভিদ 4 প্রাণী 13। এটা যদি উদ্ভিদ হইতো তাহলে হইতো 4, উদ্ভিদ কত 4, উদ্ভিদ হচ্ছে 4 আর প্রাণী হচ্ছে 13, উদ্ভিদ 4 প্রাণী হচ্ছে 13। ওকে, তারপর বলছে বিশাল এ বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে অল্প সময়ে অল্প পরিশ্রমে সঠিকভাবে জানতে জীবজগতের যে স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে তাকে কি বলা হবে? তাকে বলা হয় তাকে বলা হয় শ্রেণীবিন্যাসবিদ্যা। হ্যাঁ, শ্রেণীবিন্যাসবিদ্যা, তাকে বলা হয় শ্রেণীবিন্যাসবিদ্যা। বলছে জীবজগৎ সম্পর্কে সহজ ও সুস্পষ্ট জানতে সাহায্য করে, হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। এখান থেকে কিন্তু ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যার আলোচনাটা শুরু হয় আর কি। সো বলছে ক্যারলাস লিনিয়াস কত জীবনকাল কত? জীবনকাল তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবা যে 1707 থেকে 1778 পর্যন্ত, 1707 থেকে 1778, 1707 থেকে 1778, 1707 থেকে 1778। এটা মনে রাখার একটা টেকনিক বলে দেয় যে এখানে তোমরা 2টা 7 দেখবা যে কোথায় 2টা 7 আছে, সেখানে 2টা 7 আছে, এখানে 2টা 7 আছে, 2টা 7 আছে মানে ক্যারলাস লিনিয়াসের জীবনকাল। ওকে, তারপরে বলছে প্রকৃতিবিদ ক্যারলাস লিনিয়াস কোন দেশের অধিবাসী ছিলেন? এটা হচ্ছে সুইডিশ বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস, সুইডিশ বিজ্ঞানী, সুন্দরভাবে বলা যায় সুইডিশ বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস। হ্যাঁ, তারপরে বলছে বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস আপসালা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে অধ্যাপক নিযুক্ত হন? কোন বিষয়ে অধ্যাপক নিযুক্ত হন? অ্যানাটমি বিষয়ে অধ্যাপক নিযুক্ত হন। সো ক্যারলাস লিনিয়াস আপসালা বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হন। তারা বলছে জীববিজ্ঞানকে উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান এই 2টি শাখায় ভাগ করেন কে? এটা হচ্ছে ক্যারলাস লিনিয়াস কি করে 2টি শাখায় ভাগ করে, একটা দেয় উদ্ভিদবিদ্যা, একটা হচ্ছে প্রাণীবিদ্যা, একটা দেয় উদ্ভিদবিদ্যা, একটা কি প্রাণীবিদ্যা। ক্যারলাস লিনিয়াস কিসে ভাগ করে? উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা। তারা বলছে সর্বপ্রথম পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণ প্রবর্তন করেন কে? এটা হচ্ছে লিনিয়াসই কিন্তু সর্বপ্রথম কি করেন? পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের প্রবর্তন করেন, নামকরণ ভিত্তিক প্রবর্তন করেন। তারপরে আমরা আসি, এবার হচ্ছে আমাদের জীবজগৎ, এটা হচ্ছে আমাদের মেইন পার্ট বইয়ের, এখান থেকে সিগুলো আসে আর কি। বলছে কনজুগেশনের মাধ্যমে কোন জীবের যৌন জনন ঘটে? কনজুগেশনের মাধ্যমে কোন জীবের যৌন জনন ঘটে? এটা হচ্ছে শৈবাল। তো শৈবাল হচ্ছে আমাদের কনজুগেশনের মাধ্যমে ঘটে না। শৈবাল হচ্ছে আমাদের মনেরা রাজ্যের প্রাণী। তো মনেরা রাজ্যেরা কি করে? কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন মানে কি ভাই? জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরকম দুইটি গ্যামেটের মিলনের ফলে যে যৌনচয়ন ঘটে তাকে হচ্ছে কনজুগেশন বলা হয়। ওকে, বলছে নিচের কোনটি দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? হচ্ছে মাশরুম হচ্ছে কি আমাদের ফানজাই রাজ্যের প্রাণীগুলো কি ভাইয়া? মাইসেলিয়াম দিয়ে দেহ গঠিত। এরা হচ্ছে একদম মাঝের প্রাণী, এদের অর্ধেক প্রাণীর মতো, মাঝের আর কি জীব, এদের অর্ধেক প্রাণীর মতো, এদের অর্ধেক উদ্ভিদের মতো, অর্ধেক কি প্রাণীর মতো, অর্ধেক উদ্ভিদের মতো। সেটা হচ্ছে কি মাইসেলিয়াম দ্বারা গঠিত। হচ্ছে মাশরুম, তারপরে হচ্ছে পেনিসেলিয়াম, এগুলা। তারপরে বলছে কোনটি ম্যামেলিয়াস শ্রেণীর অন্তর্ভুক্ত? কোনটি? ম্যামেলিয়াস শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে বিড়াল। হচ্ছে বিড়াল। তার বলছে নিচের কোনটি আর্গিগোনিয়েট হচ্ছে কি আর্টোকার্পাস কি আর্গিগোনিয়াস কি আর্টোকার্পাস। হচ্ছে কি আর্টোকার্পাস। বলছে কোনটি মনেরা রাজ্যের জীব কি নীলাভ সবুজ শৈবাল। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে নস্টক। আর একটা তোমার আছে হচ্ছে মনেরা রাজ্যের 2টা প্রাণীর এখানে উদাহরণ দেওয়া আছে আমাদের বইয়ে। আর যেটা হচ্ছে একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর নীলাভ সবুজ শৈবালের নামই কিন্তু বৈজ্ঞানিক নাম কিন্তু হচ্ছে নস্টক। তারপর বলছে নিচে কোনটি প্যানিসেলিয়ামের কোষ প্রাচীর দিয়ে তৈরি? কাইটিন দিয়ে হচ্ছে প্যানিসেলিয়ামের হচ্ছে কোষ প্রাচীর গঠিত। কাইটিন দিয়ে তোমার মানে ফানজাই রাজ্যে যতগুলো জীব আছে সবগুলোর তোমার কাইটিন দিয়ে তৈরি। সো কাইটিন যে প্যানিসেলিয়াম হচ্ছে আমাদের ফানজাই রাজ্যের একটা প্রাণী।
তারা বলছে কোনটি কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী স্থান, মধ্যবর্তী স্থান কোনটা? ভাইরাস। ভাইরাস জীবও না আবার জড়ও না, জীবও না আবার জড়ও না, মাঝামাঝি এদের অবস্থান। তো ভাইরাস হচ্ছে কি জীবও না আবার জড়ও না, এদের মাঝামাঝি অবস্থান আছে ভাইরাস। ওকে, নেক্সটে আমাদের দেখতে পাচ্ছি আমরা আছে কোনটি ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজকের এককোষী। ইস্ট এককোষী, ব্যাকটেরিয়া এককোষী, এদের একটা মাত্র কোষ থাকে। সো ইস্ট এককোষী হচ্ছে, ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের এককোষী। তারপর বলছে আর.এস. হুইটেকার কত সালে জীববিজ্ঞানকে 5টি রাজ্যে ভাগ করেন? আর.এস. হুইটেকার কত সালে ভাইয়া? 1969 সালে। 1969 সালে আর.এস. হুইটেকার 5টি রাজ্যে বিভক্ত করেন জীবের শ্রেণী, জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেন, জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেন। কে জীবজগতে 5টি রাজ্যে বিভক্ত করে? আর.এস. হুইটেকার। আর.এস. হুইটেকার। আর.এস. হুইটেকার কি করে? জীবজগতে 5টি রাজ্যে বিভক্ত করে। তো প্রথমে কি করলো? কেরালা লিনিয়াস এসে 2টি রাজ্যে বিভক্ত করে, তারপর আর.এস. হুইটেকার আসে 5টি রাজ্যে বিভক্ত করলো। তারপরে বলছে পঞ্চরাজ্য প্রস্তাবিত হয় কত সালে? পঞ্চরাজ্য প্রস্তাবিত হচ্ছে 1969 সালে পঞ্চরাজ্য প্রস্তাবিত হয়। এই যে প্রশ্নটা কিন্তু ঘুরাই দিছে, কিন্তু এটাই কিন্তু হচ্ছে যে 5টা রাজ্য কখন উপস্থাপন করা হয়। তো 5টা রাজ্য কখন উপস্থাপন করা হয়? দেখো 1969 সালে। তো এটা বলছে দেখো কি পঞ্চরাজ্য প্রস্তাবিত হয় কত সালে? সেটা হচ্ছে কি 1969 সালে। সো এগুলো কিন্তু বোর্ডে আসার কথা নাই, মানে ডিফিকাল্ট টাইপের যেগুলো আর কি, তবে হঠাৎ করে আসতেও পারে, এগুলো স্কুলে বেশিরভাগ সময় আসে টেস্টে। সো ওকে, তারপরে বলছে যে মার্গুলিস কত সালে 5 কিংডম দ্বারা প্রবর্তন করে? কত সালে ভাই? 1974 সালে। 1974 সালে মার্গুলিস এসে কী করে? যে 5 কিংডম প্রদর্শন করে। 5 কিংডম প্রদর্শন করে হচ্ছে 1900 হচ্ছে তোমার 74 সালে, মানে মুক্তিযুদ্ধে, আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয় তার 3 বছর পর। এভাবে মনে রাখতে পারবে, মুক্তিযুদ্ধের 3 বছর পর ও এসে আছে মার্গুলিস এসে একদম গুলি মারছে, গুলি মারিয়ে যুদ্ধের সময় তো গুলি পাইছে না, ওই গুলি আসিয়া মারি দিয়ে একদম 5টা রাজ্যে 5 কিংডম 3 বছর পর আসিয়া 5 কিংডম করে দিচ্ছে একদম গুলি মারিয়া মার্গুলিস আসিয়া। ওকে, তারপর বলছে যে কে সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন? কে? মার্গুলিস। তিনি 5টা মানে আর.এস. হুইটেকার যে 5টা কিংডম দিছিল না, যে 5টা রাজ্যের কথা বলছিল, সেই 5টা রাজ্যকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য মার্গুলিস সেই 5টা রাজ্যকে আবার 2টা সুপার কিংডমে ভাগ করেন। সেই সুপার কিংডমগুলো কী কী? এটা হচ্ছে প্রোক্যারিওটা, এটা হচ্ছে ইউক্যারিওটা। যেগুলো তোমার আমাদের বইয়ে আর কি আছে, আমাদের বইয়ে দেখতে পারবো। ওকে, তারপরে আমাদের নেক্সট কোশ্চেন বলছে, দেখি কি বলছে, মার্গুলিস কত সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের বিস্তারিত রূপ দেন? কত সালে ভাইয়া? এটা হচ্ছে 74 সালে। ওই যে 5 কিংডম গুলি করি 3 বছর পর গুলি মারি দিছে, গুলি মারি দিয়ে হচ্ছে 5টা কিংডমকে বিস্তারিতভাবে রূপ দিছে, দেওয়ার পরে 5টা কিংডমকে আবার 2টা সুপার কিংডমে ভাগ করতাম। ওকে, নেক্সট আছে আমাদের 85। বলছে মার্গুলিস সমস্ত জীবজগতে কয়টি সুপার কিংডম? 2টি সুপার কিংডম, আমি বললাম একটু আগে 2টি সুপার কিংডম, এটা হচ্ছে ইউক্যারিওটা, প্রোক্যারিওটা। সো বলছে কোনটি সুপার কিংডম? আছে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা হচ্ছে 2টি সুপার কিংডম। কোনটি মনের রাজ্যের অন্তর্ভুক্ত? মনের রাজ্যের অন্তর্ভুক্ত কিন্তু হচ্ছে ভাইয়া ব্যাকটেরিয়া। মনের রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে ব্যাকটেরিয়া, নস্টক, নীলাভ, সবুজ, শৈবাল। তাহলে বলছে ব্যাকটেরিয়ার রাজ্য কোনটি? ব্যাকটেরিয়ার রাজ্য হচ্ছে কিন্তু মনেরা কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়ার রাজ্য। তারপরে বলছে কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। কিছু থাকে না, শুধু রাইবোজোম থাকে। মানে মনের রাজ্যে যে প্রাণীগুলো আছে না, মনের রাজ্যের প্রাণীগুলোর শরীরে কিচ্ছু থাকে না, শুধু রাইবোজোমটা থাকে, কোনো অঙ্গাণুই থাকে না। কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত? মনের রাজ্যের অন্তর্ভুক্ত কীভাবে? মনের রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে নস্টক। এখানে বাংলা দিয়ে আবার দিচ্ছে, এখানে একটু কনফিউশন হয়ে গেছিলাম, দেখি এগুলো তো নাই। আচ্ছা, তাহলে মনের রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের নস্টক। তাহলে নস্টক কোন ধরনের বিভাজন ঘটে? নস্টকে কোন ধরনের বিভাজন ঘটে? দ্বিবিভাজন ঘটে। মানে মনের রাজ্য, যে প্রথম যে রাজ্যটা আছে মনের রাজ্য কিন্তু দ্বিবিভাজন পদ্ধতিতে আমাদের বিভাজিত হয়, মানে বংশ বিস্তার করে আর কি। তারা বলছে এটা কী ভাই? দেখো তো, এটা হচ্ছে আমাদের অ্যামিবা টাইপের কিছু একটা হয়তো বা বলছে। তাহলে বলছে যে চিত্র এই জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে এটা হচ্ছে মনেরা। সো মনেরা হচ্ছে আমাদের কি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। সো মনেরা
মনেরা, তারপরে হচ্ছে ডায়াটম, এরা হচ্ছে এককোষী শৈবাল যেগুলো আছে, এককোষী বহুকোষী শৈবাল সবগুলো। তারপর হচ্ছে প্যারাসেলিয়াম, প্যারাসেলিয়াম এগুলো হচ্ছে আমাদের কি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তারপরে আমরা যদি দেখি নস্ট্রক কোন রাজ্যের অন্তর্ভুক্ত, নস্ট্রক আমরা সবাই জানি যে মনের রাজ্যের অন্তর্ভুক্ত, একদম প্রথমেই আছে নস্ট্রক আছে, তারপরে আছে তোমার ব্যাকটেরিয়া, তারপরে আছে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবালের বৈজ্ঞানিক নাম হচ্ছে নস্ট্রক। তারপরে বলছে প্যালাসমিড, প্যালাসমিড নাকি এটা, বহুকোষী জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত, মনের রাজ্য বলছে। তো এটা আমি একটু কনফিউশন আছে, এটা বলতে পারলাম না এটা ঠিকভাবে। ওকে, সো তারপরে আমরা দেখেছি 95 বলছে কি কোষ বিভাজনে কোষে কাইটিন বস্তু থাকে, কাইটিন বস্তু থাকে, সরি এখানে ভুল আছে, এইটা কি ক্রোমাটিন বস্তু, হয়তো ক্রোমাটিন বস্তু হইলে হয়তো, ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াসে পর্দা নেই, এটা হচ্ছে আদিকোষ, আদিকোষ থাকে, আদিকোষে থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের নস্ট্রক দেওয়া আছে এখানে। ওকে, তাহলে নস্ট্রক, কারণ এটা আদিকোষ থাকে, আদিকোষ মানে হচ্ছে মনের রাজ্যের প্রাণী। তারপরে বলছে নিচের কোন রাজ্যের ক্ষেত্রে কনজুকেশন, ওই যে কনজুকেশন জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, হচ্ছে প্রোটিস্টা রাজ্যের, জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরকম দুইটি গ্যামেটের মিলনের ফলে যৌন জনন ঘটে, তাকে কনজুকেশন বলে। সো কনজুকেশন হচ্ছে আমাদের প্রোটিস্টা রাজ্যের। ওকে, তারপরে যদি আমরা দেখি বলছে কোন রাজ্যের জীবের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, রেটিকুলাম কিছু থাকে না, হচ্ছে মনের রাজ্যে শুধু রাইবোজোম থাকে, অন্যান্য কোনো কিছু থাকে না, শুধু রাইবোজোম থাকে। ওকে, তারপরে আমাদের বলছে নিচের কোন অঙ্গাণুটিতে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি পাওয়া যায়, কোন অঙ্গাণু, এই যে রাইবোজোম পাওয়া যায়, যে কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, নস্ট্রকটা এখানে দেওয়া নাই, নস্ট্রকিতে পাওয়া যায় হচ্ছে রাইবোজোম। তারপর হচ্ছে ডায়াবেটিস চিকিৎসা উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আমাদের কি মনের রাজ্যের। সো বলছে কি ডায়াবেটিস চিকিৎসার জন্য আমাদের মনের রাজ্যের ব্যবহার হয়, মনের রাজ্য কি ব্যবহার হয়, ডায়াবেটিসের জন্য ব্যবহার হয়, এটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু পড়ে নিও। তারপরে বলছে যে নিচের কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী, মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কোন হবে, মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কোন, এখানে বলছে কি নিচের কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, সায়ানো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কিন্তু মনের রাজ্যের অন্তর্ভুক্ত, সেখানে বলছে সায়ানো ব্যাকটেরিয়া। ওকে, তারপরে বলছে যে নিচের কোনটি প্রোটিস্টার উদাহরণ, প্রোটিস্টা, মনেরা প্রোটিস্টা, প্রোটিস্টা হচ্ছে 2 নম্বর, 2 নম্বরে আমাদের কী আছে ভাই, প্যারামেসিয়াম আছে, ডায়াটম আছে, তারপরে অ্যামিবা আছে, এককোষী শৈবালগুলো আছে, বহুকোষী শৈবালগুলো আছে। ওকে, তারপরে নিচের কোনটি ক্রোমাটিন বস্তু, নিচের কোনটি ক্রোমাটিন বস্তু ডিএনএ ও প্রোটিন থাকে, কোনটিতে ভাই প্রোটিস্টাতে কী থাকে ভাই, দেখো প্রোটিন থাকে, ক্রোমাটিন থাকে, ডিএনএ আরএনএ ও প্রোটিন থাকে, ডিএনএ আরএনএ ও প্রোটিন থাকে হচ্ছে তোমার প্রোটিস্টাতে এগুলো থাকে। তারপরে বলছে অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত হবে, অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, অ্যামিবা কি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তারপরে বলছে নিচের কোনটির ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ প্রোটিন থাকে, আমরা একটু আগে বললাম যে 2 নম্বরটা থাকে, 2 নম্বরে কি আছে, প্যারাসেলিয়াম আছে, মানে প্রোটিস্টাতে থাকে, প্রোটিস্টাতে আছে প্যারাসেলিয়াম। তারপর হচ্ছে ফাঞ্জাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি, ফাঞ্জাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ভাই এরা প্রধানত মৃতজীবী, এরা প্রধানত মৃতজীবী মানে কি মৃতজীবকে খায়, মৃতজীবে বসবাস করে। তো ফানজাই, মনেরা প্রোটিস্টা, ফানজাই হচ্ছে 3 নাম্বার, আমাদের 3 নাম্বারটা এরা কি মৃতজীবী, ফানজাই প্রধানত হচ্ছে মৃতজীবী। ওকে, তারা বলছে ডায়াটম কোন রাজ্যের জীব, ডায়াটম হচ্ছে কোন রাজ্যের, ডায়াটম হচ্ছে প্রোটিস্টা রাজ্যের জীব, মনেরা প্রোটিস্টা 2 নম্বর রাজ্যের জীব। তারপর হচ্ছে প্যারাসেলিয়াম কোন রাজ্যের জীব, প্যারাসেলিয়াম হচ্ছে কিন্তু 2 নম্বর রাজ্যের জীব, মানে মনেরা প্রোটিস্টা রাজ্যের জীব। তারপরে বলছে প্যারাসেলিয়ামে কোন প্রক্রিয়ায় যৌন জনন ঘটে, প্যারাসেলিয়ামে কীভাবে মাইটোসিস প্রক্রিয়ায় যৌন জনন ঘটে। আর তোমার হচ্ছে মনেরা রাজ্যের প্রাণীগুলোতে কিন্তু হচ্ছে ভাইয়া দ্বিবিভাজন পদ্ধতিতে ঘটে, আর প্রোটিস্টা রাজ্যের প্রাণীগুলোতে হচ্ছে ভাইয়া মাইটোসিস পদ্ধতিতে ঘটে। ওকে,
তারপরে বলছে যে কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে কোন প্রাণীতে, কনজুগেশন হচ্ছে প্যারাসেলিয়াম, প্যারাসেলিয়াম হচ্ছে প্রোটিস্টা রাজ্যের প্রাণী, প্রোটিস্টা রাজ্যের প্রাণীতে কি হয় কনজুগেশনের মাধ্যমে, কনজুগেশন কি গঠনগতভাবে ভিন্ন কিন্তু জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরকম দুইটি কিন্তু জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরকম দুইটি গ্যামেটের মিলনের ফলে যৌন জনন ঘটে, তাকে কনজুগেশন বলে। তারপর বলছে কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, কাইটিন দিয়ে 3 নাম্বার যেটা মাঝে আছে সেটা আছে, মাঝে আছে কি প্যারাসেলিয়াম, প্যারাসেলিয়াম হচ্ছে কি ফানজাই রাজ্যের প্যানিসেলিয়াম মানে ফানজাই রাজ্যের যেগুলো আছে, ফানজাই রাজ্যের কি আছে প্যানিসেলিয়াম আছে, মাশরুম আছে, এদের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। সো আমাদের 110টা আলহামদুলিল্লাহ কমপ্লিটেড, 110টা আমাদের কমপ্লিটেড এমসিকিউ। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আমাদের ফার্স্ট পার্টে আমরা 50টা দেখছিলাম, এখানে আমরা সেকেন্ড পার্টে আসি, আমরা 110টা কমপ্লিট করলাম, মানে এখান থেকে 60টা কমপ্লিট করলাম। সো আমাদের অলরেডি এই ক্লাসটা শেষ করতে হবে। সো নেক্সট পার্ট, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পার্ট শেষ। সো নেক্সট পার্টে আমরা 3 নাম্বার পার্টে আমরা আরও কিছু এমসিকিউ সলভ করবো ইনশাআল্লাহ। সো আজকের মতো পর্যন্ত, নেক্সট পার্ট দেখার অবশ্যই অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।